হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। পাচার হওয়া টাকা ফেরতে এবার কি আইনি জট খুলবে? পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে বিশেষ টাস্ক ফোর্স গঠনের পর প্রথম ফাইলটি কাদের বিরুদ্ধে ওপেন হচ্ছে, চাঞ্চল্যকর তথ্য আসছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ ফার্স্ট নীতির বার্তা পৌঁছে দেওয়া হয়েছে দিল্লিতে। প্রতিবেশীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই নতুন কৌশল কতটা কার্যকর হবে তার বিস্তারিত প্রকাশ পাচ্ছে। পুলিশে বড় রথ বদল, 43তম বিসিএস ক্যাডারদের জন্য নতুন বার্তা। আজ সারদায় পাসিং আউটে নতুন পুলিশ কর্মকর্তাদের বিশেষ দায়িত্ব পালনের শপথ কুড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাহিনীর কাঠামোতে আমূল পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তরে আজ বড় ধরনের পরিবর্তন এনেছে অন্তর্বর্তীকালীন সরকারের ধারাবাহিকতায় থাকা বর্তমান সরকার। এই রথবদলের নেপথ্য কোন বিশেষ গোয়েন্দা রিপোর্ট কাজ করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে সরকারি চাকুরেদের জন্য নতুন বেতন কাঠামো প্রস্তাব আজ অর্থমন্ত্রীর টেবিলে পৌঁছেছে। সাধারণ মানুষের করের টাকায় এই বোঝা কতটা বাড়বে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সংবিধানে বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিলের চূড়ান্ত শুনানি শুরু হয়েছে আগামী সপ্তাহে। এর ফলে দেশের রাজনৈতিক কাঠামোতে কি ধস নামতে পারে তা ভাবিয়ে তুলছে সবাইকে। রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে কেন এই সাঁড়াশি অভিযান? কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বড় ধরনের অভিযানে বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর পেছনে কোনো রাজনৈতিক উস্কানি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ইউরোপের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নয়নের উপর গুরুত্ব দিয়েছেন। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, অবাধ ও সুষ্ঠু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়লাভের পর ইউরোপীয় ইউনিয়ন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইউরোপের জোটগুলোর সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র উপদেষ্টা মাহুদি আমিন জানান, আইএলওর বৈঠকে বাংলাদেশের নির্বাচনের অবাধ ও সুষ্ঠু পরিবেশের জন্য সদস্য দেশগুলো অভিনন্দন জানিয়েছে। এছাড়া আগামী জুন মাসে আইএলওর মহাসচিব বাংলাদেশ সফরে আসবেন বলে তিনি। এদিকে বিএনপি ফ্যাসিবাদের শাসনের দিকে ধাবিত হচ্ছে বলেন গোলাম পরোয়ার। বাংলাদেশের জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জাতীয় সনদের আলোকে সংবিধান সংস্কার আদেশে বাস্তবায়নের বিরোধিতার মাধ্যমে বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে। রোববার বিকেলে বগুড়া ৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুর রহমান সোহেলের নির্বাচন ইস্তেহার ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের শাসন আমলে ৩৩টি রাজনৈতিক দল দীর্ঘ ৯ মাস আলোচনা করে জুলাই সনদ প্রণয়ন করে। এই সনদকে আইনি ভিত্তি দিতে সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সংসদ নির্বাচন এবং গণভোটের আয়োজন করে সরকার। ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিতরা একই সঙ্গে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে মনোনীত বা নির্বাচিত হয়েছেন। এজন্য একজন সংসদ সদস্যকে 2টি শপথ গ্রহণ করার কথা, কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাভের পর বিএনপি সব ভুলে গেছে। তারা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসাবে শপথ নেয়নি। এখন তারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিরোধিতা করছে। তারা সংবিধান সংস্কার আদেশের বাতিলের জন্য সংসদে প্রস্তাব করেছে। একই আদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচন মেনে সরকার গঠন করলেও গণভোট মানছে না। এর মাধ্যমে বিএনপি পুরো জাতির সঙ্গে প্রতারণা করছে। সেক্রেটারি জেনারেল বলেন, প্রায় 5 কোটি ভোটার গণভোটে হ্যাঁ ভোট দিয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট প্রত্যাখ্যান করেছে। বিএনপি এই চাল্লা সহ করতে না পেরে গণভোট বাতিলের উদ্যোগ নিয়েছে। একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যেসব সংস্কার প্রয়োজন, বিএনপি সেসব সংস্কার প্রস্তাব বাতিল করে মূলত ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে। জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া ৬ আসনের উপনির্বাচনে তিনি বলেন এসব। এদিকে সন্ধ্যার পর বাসায় লাইট ফ্যান ব্যবহারে নিষেধ করেননি রিজভী। বাসাবাড়িতে সন্ধ্যার পর কারণে লাইট ফ্যান ব্যবহার করা এবং না করার নির্দেশনা সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যকে ভুয়ো বলে নিশ্চিত করেছে বিএনপি। শনিবার সন্ধ্যায় বিএনপির সদর দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ভুয়ো বলে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে বাসা বাড়িতেও সন্ধ্যার পর অকারণে লাইট ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মর্মে কোনো কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন অনলাইন ও ইউটিউবে একটি লেখা প্রচার করেছে, যেটি সম্পূর্ণ উদ্ভট, মনগড়া ও উদ্দেশ্য প্রণীত। এ ধরনের মনগড়া ও ভিত্তিহীন বক্তব্যে বিভ্রান্ত না হয়ে দেশবাসী সহ বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। এদিকে নির্বাচনে প্রস্তুতি নিচ্ছেন হিরো আলম। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে আলোচনায় আসা কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম এবার ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করেছেন। রোববার কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেন তিনি। হিরো আলম বলেন, আমি এবার দলীয় প্রতীক নিয়ে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে, কারণ এর আগে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেছি। তবে এবার আমি চাই একটি দলের সঙ্গে থেকে সংগঠিতভাবে কাজ করতে, মানুষের কাছে আরও শক্তভাবে নিজের পরিকল্পনা তুলে ধরতে। তিনি আরও বলেন, এখন আমি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিইনি আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নাকি দক্ষিণ সিটি কর্পোরেশন কোন জায়গা থেকে নির্বাচন করব, বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছি। সময় বলে দেবে কোন জায়গা থেকে আমার জন্য সবচেয়ে ভালো হবে। নির্বাচনের প্রস্তুতি নিতে হিরো আলম বলেন, আমি ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছি, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছি, তাদের সমস্যা জানার চেষ্টা করছি, কীভাবে সেগুলো সমাধান করা যায় সেই পরিকল্পনা করছি। খুব শীঘ্রই আমি আমার সিদ্ধান্ত এবং বিস্তারিত পরিকল্পনা সবার সামনে তুলে ধরব। এদিকে শেরপুর 3 আসনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী। বেসরকারি ফলাফলে শেরপুর 3 আসনের জাতীয় সংসদ নির্বাচনে 1,19,066 ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহমুদুল হক রুবেল। বৃহস্পতিবার রাতে 9টার দিকে এই তথ্য জানিয়েছেন শেরপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। রিটার্নিং অফিসারের দেওয়া তথ্য অনুযায়ী 128টি কেন্দ্রে 1,66,117 ভোট পেয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ মাহমুদুল হক রুবেল। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোহাম্মদ মাসুদুর রহমান পেয়েছেন 47,051 ভোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলে মোহাম্মদ মিজানুর রহমান কাছে পেয়েছেন 480 ভোট। এর আগে সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 4:30 পর্যন্ত। বেলা 3:30টার দিকে শেরপুর 3 আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান। জামাত প্রার্থীর এই অভিযোগ প্রসঙ্গে শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, আমি তো নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো কারণ দেখি না। সারাদিনে তারা আমাকে একটি অভিযোগও দেননি। টেলিফোনে যেসব অভিযোগ এসেছে আমরা সেগুলোর সঙ্গে সঙ্গে সমাধান করেছি। নির্বাচন থেকে সরে দাঁড়ানো তার রাজনৈতিক অধিকার। এদিকে সংসদে ভোটার তালিকা সংশোধন বিল 2026 পাস। ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে ভোটার তালিকা সংশোধন বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়েছে। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠ ভোট বিলটি পাশ হয়। সংসদীয় কার্যক্রমের শুরুতেই স্পিকার বিলটির উপর দফাওয়ারি সংশোধনীগুলো হাউসে উত্থাপন করেন।